Hello everyone, welcome back to this channel. I hope you all are fit and fine and practicing English every single day. তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপনারা শিখবেন 4 ধরনের অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচারস। সো উইদাউট আ ফার্দার আডু, লেটস গেট স্টার্টেড। তো ফ্রেন্ডস, আমরা আমাদের ডেইলি লাইফে এমন ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি, যেমন কিছুটা হলেও আমি তোমার মতামতের সাথে একমত, কিছুটা হলেও ভুলটির জন্য তুমি দায়ী ছিলে, কিছুটা হলেও পরীক্ষার আগে আমি নার্ভাস অনুভব করি। তো ফ্রেন্ডস, এখানে আপনারা যে তিনটি বাক্য দেখতে পাচ্ছেন, এই তিনটি বাক্যতে একটা জিনিস কিন্তু সেম রয়েছে, সেটা হলো কিছুটা হলেও। কিছুটা হলেও, রাইট? তো এই কিছুটা হলেও এই কথাটা সেন্টেন্সে যদি আমরা ইংলিশে বলতে চাই, তাহলে আমাদের বলতে হবে টু সাম এক্সটেন্ট। টু সাম এক্সটেন্ট অর্থাৎ কিছুটা হলেও। সো এই বাক্যগুলোকে ইংলিশে বলতে হলে ফার্স্ট আমরা বলবো টু সাম এক্সটেন্ট এবং শেষে বলতে হবে সেন্টেন্স। তো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। তো চলুন তাহলে এবার দেখা যাক এই স্ট্রাকচারটা দিয়ে এই বাক্যগুলোকে ইংলিশে আমরা কিভাবে বলবো। সো ফার্স্ট বাক্যটা হলো কিছুটা হলেও আমি তোমার মতামতের সাথে একমত। To some extent, I agree with your opinion. To some extent, I agree with your opinion. কিছুটা হলেও ভুলটির জন্য তুমি দায়ী ছিলে। To some extent, you were responsible for the mistake. To some extent, you were responsible for the mistake. কিছুটা হলেও পরীক্ষার আগে আমি নার্ভাস অনুভব করি। কিছুটা হলেও পরীক্ষার আগে আমি নার্ভাস অনুভব করি। To some extent, I feel nervous before exams. To some extent, I feel nervous before exams. কিছুটা হলেও সিনেমাটি আকর্ষণীয় ছিল। To some extent, the movie was interesting. To some extent, the movie was interesting. তো ফ্রেন্ডস, তাহলে আপনারা বুঝতে পারলেন যে টু সাম এক্সটেন্ট এই ফ্রেজটার ব্যবহার করে কিভাবে আমরা এই সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে পারি, রাইট? তো এবার প্রতিবারের মতো একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করবেন। সো বাক্যটা হলো কিছুটা হলেও আমি ইংরেজি বলতে পারি। সো এই বাক্যটাকে ইংলিশে আপনারা কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। ওকে, তো এটা ছিল প্রথম সেন্টেন্স স্ট্রাকচার। তো চলুন এবার দেখা যাক নেক্সট। সো এখানে যে বাক্যগুলো রয়েছে সেগুলো হলো গান গাইতে গিয়ে সে গুলিয়ে ফেলেছে, চা বানাতে গিয়ে তুমি গন্ডগোল করে ফেলেছো, প্রশ্নের উত্তর দিতে গিয়ে সে ভুল করেছিল, ভাত রান্না করতে গিয়ে আমি গন্ডগোল করে দিয়েছিলাম। তো ফ্রেন্ডস, এই যে বাক্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রতিটা বাক্যে একটা জিনিস কমন রয়েছে, সেটা হলো কোনো কিছু ভুল করে ফেলা বা গন্ডগোল করে ফেলা, রাইট? কোনো কাজ করতে গিয়ে যখন আমরা কোনো ভুল করে ফেলবো বা কোনো গন্ডগোল করে ফেলবো, এই কথাটা অর্থাৎ সেন্টেন্সে যখন এই ভুল করে ফেলেছি বা গন্ডগোল করে ফেলেছি এই কথাটা আমরা ইংলিশে বলতে চাইবো, তখন আমাদের সেন্টেন্সে বলতে হবে স্ক্রু আপ। ওকে, তো এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস স্ক্রু আপ প্লাস টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তো চলুন এবার এই স্ট্রাকচারটা দিয়ে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে দেখা যাক। তো প্রথম বাক্যটা রয়েছে গান গাইতে গিয়ে সে গুলিয়ে ফেলেছিল। He screwed up to sing the song. He screwed up to sing the song. পরের বাক্য চা বানাতে গিয়ে তুমি গন্ডগোল করে ফেলেছো। চা বানাতে গিয়ে তুমি গন্ডগোল করে ফেলেছো। You screwed up to make tea. You screwed up to make tea. প্রশ্নের উত্তর দিতে গিয়ে সে ভুল করেছিল। He screwed up to answer the question. He screwed up to answer the question. ভাত রান্না করতে গিয়ে আমি গন্ডগোল করে ফেলেছিলাম। I screwed up to cook rice. I screwed up to cook rice. ওকে, তো ফ্রেন্ডস, তাহলে আপনারা বুঝতে পারলেন যে কোনো কাজ করতে গিয়ে যখন আমরা কোনো ভুলভাল কিছু করে দেব বা গন্ডগোল করে দেব এরকম অর্থে, তাহলে আমাদের সেন্টেন্সে বলতে হবে স্ক্রু আপ। তো এখানে যে 4টি এক্সাম্পল আমি দেখালাম প্রতিটা সেন্টেন্সেই কিন্তু রয়েছে সিম্পল পাস্ট টেন্সে। তো সেই কারণে এখানে স্ক্রু আপ এই ফ্রেজটা কিন্তু এই সেন্টেন্সগুলোতে স্ক্রুড আপ হিসেবে ব্যবহার হয়েছে।
তো এবার এই স্ট্রাকচারটা দিয়ে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো, দেয়ালে রং করতে গিয়ে আমি ভুল করে ফেলেছি। দেয়ালে রং করতে গিয়ে আমি ভুল করে ফেলেছি। এই বাক্যটা ইংলিশে আপনারা কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। সো এটা ছিল 2 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব পরেরটা। আমরা অনেক সময় এমন ধরনের বাক্যগুলো বলে থাকি, যেমন আমি আমার ভুলের জন্য প্রায়শ্চিত্ত করেছি। তারা তাদের কাজের জন্য ক্ষমা চেয়েছে বা তারা তাদের কাজের জন্য প্রায়শ্চিত্ত করেছে। ছেলেটি টাকা চুরির জন্য ক্ষমা চেয়েছে। আমি আমার ভুল সিদ্ধান্তের জন্য প্রায়শ্চিত্ত করেছি। তো এই প্রতিটা সেন্টেন্সে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো প্রায়শ্চিত্ত করেছি বা ক্ষমা চেয়েছি, রাইট? তো যখন আমরা সেন্টেন্সে ক্ষমা চেয়ে নেব বা কোনো কাজের জন্য আমরা প্রায়শ্চিত্ত করে নিয়েছি এরকম বোঝাবো, তখন আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো অ্যাটন্ড ফর। অ্যাটন্ড ফর অর্থাৎ প্রায়শ্চিত্ত করে নেওয়া বা ক্ষমা চেয়ে নেওয়া। তো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস প্লাস অ্যাটন্ড ফর প্লাস অবজেক্ট। তো চলুন এবার এই স্ট্রাকচারটা দিয়ে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে দেখা যাক। তো প্রথম বাক্যটা রয়েছে, আমি আমার ভুলের জন্য প্রায়শ্চিত্ত করেছি। I have atoned for my mistake. I have atoned for my mistake. তারা তাদের কাজের জন্য ক্ষমা চেয়েছে। They have atoned for their actions. They have atoned for their actions. ছেলেটি টাকা চুরি করার জন্য ক্ষমা চেয়েছে। The boy has atoned for stealing the money. The boy has atoned for stealing the money. আমি আমার ভুল সিদ্ধান্তের জন্য প্রায়শ্চিত্ত করেছি। I have atoned for my wrong decisions. I have atoned for my wrong decisions. তো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই বাক্যগুলোকে ইংলিশে আপনারা কিভাবে বলবেন, রাইট? তো এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো, সে তার বন্ধুকে আঘাত করার জন্য ক্ষমা চেয়েছে। সে তার বন্ধুকে আঘাত করার জন্য ক্ষমা চেয়েছে। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। তো এটা ছিল 3 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব সবথেকে শেষের অর্থাৎ 4 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। আমরা কখনো কখনো এরকম ধরনের কথাগুলো বলে থাকি, যেমন আমি বিষয়টা বড় করে তুলেছি। অকারণে সে বিষয়টা বড় করে তুলছে। এই বিষয়টাকে আর বড় করে তুলো না। তারা নাটক করার জন্য বিষয়টা বাড়িয়েছে। সো এই প্রতিটা বাক্যতে যে জিনিসটা কমন আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো কোনো একটা বিষয় যেটা কিনা বড় করে তোলা বোঝাচ্ছে, রাইট? তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো কোনো বিষয়কে বড় করে তোলা, অর্থাৎ কোনো সিচুয়েশন বা কোনো পরিস্থিতিকে আরো খারাপ করে তোলা বা বড় করে তোলা, রাইট? এরকম বোঝাচ্ছে। তো এই যে কোনো বিষয় বড় করে তোলা, এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে elongate the matter. elongate the matter অর্থাৎ যখন কোনো বিষয় আমরা অযথা বড় করে তুলবো, এরকম অর্থে এই ফ্রেজটার আমাদের ব্যবহার করতে হবে। তো চলুন এবার এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে দেখা যাক। তো প্রথম বাক্যটা রয়েছে, আমি বিষয়টা বড় করে তুলেছি। আমি বিষয়টা বড় করে তুলেছি। I have elongated the matter. I have elongated the matter. অকারণে সে বিষয়টা বড় করছে। He is elongating the matter unnecessarily. He is elongating the matter unnecessarily. আমরা সবাই বেশি ভাবতে গিয়ে বিষয়টা বড় করে তুলেছি। We have all elongated the matter by overthinking. We have all elongated the matter by overthinking. তারা নাটক করার জন্য বিষয়টা বাড়িয়েছে। They have elongated the matter to create drama. They have elongated the matter to create drama. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা এই স্ট্রাকচারটাও ভালোভাবে বুঝতে পারলেন। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। সো ভিডিওটা যদি আপনারা এখনো লাইক না করে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চান তাহলে এই চ্যানেলের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক অলরেডি দেওয়া আছে। লিংকে ক্লিক করে আপনারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারেন। So that is it for today's video.
Thank you so much for watching. Stay happy and keep learning.